শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তিথি। গাজীপুর জেলার প্রথম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান হচ্ছে স্প্যারো গার্মেন্টস। জয়দেবপুর মহাসড়কের পার্শ্বে সুন্দর পরিবেশে এই শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৫,০০০ শ্রমিক কর্মচারী কাজ করছেন। স্প্যারো গার্মেন্টটি একটি গ্রিন গার্মেন্টস। ৩ লাখ বর্গফুটের এই শিল্প প্রতিষ্ঠানে আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বড় বড় দেশে ড্যানিম, কার্গো, বেস্ট কোয়ালিটি সুতি ফ্যাব্রিক্সের প্যান্ট তৈরি হয়। আমরা মূলত ইউরোপ এবং আমেরিকার যেসব স্বনামধন্য যে ব্র্যান্ডগুলি আছে, বিশেষ করে যেমন গ্যাপের ভিতরে যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে ব্যানানা রিপাবলিক, বা ইউরোপের ভিতরে যেমন আছে আপনার ম্যাঙ্গো বা মার্ক অ্যান্ড স্পেন্সার, এই ধরনের ব্র্যান্ডের আমরা কাজ করি এখানে আমাদের ফ্যাক্টরিতে। আমরা মূলত ইউএস মার্কেটের জন্য আমাদের 60% আমরা আমাদের শিপমেন্ট করি, আর 40% আমাদের ইউরোপ এবং অন্যান্য কান্ট্রিতে আমরা শিপমেন্ট করি। বছরে এই কারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা ১ কোটি পিস। শ্রমিক, কর্মচারী, মালিক সমভাবে কাজ করে তারা তাদের উৎপাদন ঠিক রেখে সঠিক সময়ে শিপমেন্ট করে থাকে। পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলোর পণ্য তারা উৎপাদন করেন। আমাদের এখানে ডিহিউমিডিফায়ার আছে। আপনি জানেন যে এখন বাংলাদেশে রেনি সিজন চলতেছে, যেখানে ময়েশ্চার একটা অনেক ভাইটাল পয়েন্ট। যে গার্মেন্টসে যদি ময়েশ্চার লেভেলটা যদি খুব বেশি হাই থাকে তাহলে এই গার্মেন্টসে ফাঙ্গাস ক্রিয়েট করে। এই ফাঙ্গাসের জন্য আমাদের বিভিন্ন ফ্যাক্টরি, অন্যান্য ফ্যাক্টরি দেখা যাচ্ছে অনেক বেশি ধরনের পেনাল্টি দিতে হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে এই ধরনের পেনাল্টি দিতে হয় না, কারণ আমাদের ওনার এটাকে অনেক একটা হিউজ ইনভেস্টমেন্ট করেছে, যেখানে সম্পূর্ণ ডিহিউমিডিফায়ার কন্ট্রোলিং সিস্টেম আছে আমাদের। গতকাল শনিবার থেকে তাদের কোভিড টিকাদান কর্মসূচি শুরু করেছেন। স্প্যারো গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের কথা সার্বক্ষণিক চিন্তা করে থাকেন। তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক অনুষ্ঠানগুলিতেও তার ভূমিকা অপরিসীম। আমরা আজ কথা বলছি এই স্প্যারো গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর পাবলিক রিলেশনের চেয়ারম্যান জনাব শোভন ইসলামের সাথে। শোভন ইসলাম, আমরা জানতে চাচ্ছি যে গার্মেন্ট যদি এই মুহূর্তে 23 তারিখে লকডাউন শুরু হয়ে যায়, তো এই বন্ধের মধ্যে যদি কোনো শ্রমিক বাইরে যায়, তারা আসে, কীভাবে আপনারা গার্মেন্টগুলো চালু রাখবেন? চালু না রাখলে কী হবে এবং রাখার ব্যাপারে কতটুকু ভূমিকা আপনারা নিতে চাচ্ছেন? উইন্টার এবং হলিডে সিজনের জন্য, যেটি মাত্র 8 সপ্তাহ স্থায়ী হয় ইউরোপ এবং আমেরিকাতে, এই 8 সপ্তাহের মালটি যদি রাইট সময় মতো না যায়, এই 10 দিনের ধরেন একটি গার্মেন্টসে 1 মিলিয়ন পিসের মতো প্রোডাকশন হয়। যে গার্মেন্টসে 100,000 পিস মাল প্রতিদিন প্রোডাকশন হয়, তাতে 1 মিলিয়ন পিস মাল প্রোডাকশন হয়, 10 লক্ষ পিস মাল প্রোডাকশন হয়। এই 10 লক্ষ পিস মাল কিন্তু প্রোডাকশনের পরবর্তীতে কোনো সময় থাকে না, কারণ আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক প্ল্যানিং করা থাকে। এই মালটি কিন্তু অগস্টের 25 থেকে জুলাইয়ের 25 থেকে অগস্টের 15 তারিখের মধ্যেই শিপমেন্ট করতে হবে। যদি শিপমেন্ট না করতে পারি তাহলে বায়ার কিন্তু মালটি নিবে না, ওর মালটি এয়ার করতে বলবে। আর এই মালটি যে আমরা পরবর্তী সময় প্রোডাকশন করব, তার কিন্তু কোনো অবকাশ নাই, কারণ পরবর্তী সময় কিন্তু শুরু হবে অন্য আরেকটি সিজন, যেটিকে বলি আমরা স্প্রিং সামার, স্প্রিং সিজন, যেটাতে ফেব্রিকেশনটাই ডিফারেন্ট। হলিডে সিজনের ফেব্রিকেশনগুলো অনেক মোটা হয়, সোয়েটার জাতীয় হয়, জ্যাকেট জাতীয় হয়, আর যেই মুহূর্তে আমরা স্প্রিংয়ে যাব তখন পোশাকটি কিন্তু অত্যন্ত পাতলা হয়ে যাবে। কাজে এই মালটি কিন্তু আমরা পরবর্তীতে আর শিপমেন্ট করতে পারবো না। কাজে বিশাল ক্ষতির সম্মুখীন হব আমরা। প্রায় প্রতিটি গার্মেন্টস মিলিয়ন থেকে 2 মিলিয়ন পিসেস গার্মেন্টস স্টকলট হয়ে যাবে। ওভারঅল বাংলাদেশে আমি মনে করি যে মিনিমাম আপনার 100 মিলিয়নের উপরে, 100 থেকে 200 মিলিয়ন ডলার কিংবা আরও বেশি, অলমোস্ট $1 বিলিয়ন আমাদের হয়তো একটা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। কোভিড প্যান্ডামিক সময় যদি খোলা রাখতে হয়, তাহলে আপনাদের সুরক্ষিতভাবে তাদেরকে ভ্যাকসিনেশন করা প্রয়োজন। তো এখন আমরা এই ভ্যাকসিনেশন সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে 4.4 মিলিয়ন যে গার্মেন্টসের শ্রমিক কর্মকর্তা রয়েছে, তাদেরকে কেন আপনারা এই ভ্যাকসিনের আওতায় আপনারা আনলেন না, কিংবা বায়ারদের কাছ থেকে ভ্যাকসিন চাইয়া আপনারা নিজেরা ভ্যাকসিনটা উদ্যোগ গ্রহণ করলেন না? 44 লক্ষ শ্রমিক, 4.4 মিলিয়ন যে শ্রমিক আমাদের লিস্টেড আছে, তাদেরকে ভ্যাকসিনেশন করা, এবং এটি ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আমাদের এই বিজনেসে কন্টিনিউইটি এবং রিলায়েবিলিটি, ডেলিভারি রিলায়েবিলিটি খুবই ইম্পর্টেন্ট। কাজে আমরা যদি কন্টিনিউয়াসলি একবার লকডাউন, একবার ওপেন, একবার ক্লোজ এইসবের মধ্যে দিয়ে যাই,
তাহলে কিন্তু আমরা ব্যবসাটিকে টিকিয়ে রাখতে পারবো না, ব্যবসাটি হারিয়ে ফেলবো। কাজে এটির উত্তরণের একমাত্র পথ ভ্যাকসিনেশন। কাজে আমার সবার কাছে আকুল আবেদন এবং রিকোয়েস্ট যে যেমন করে হোক আমাদের গার্মেন্টস শ্রমিকদেরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হোক। রাজধানীর কাছেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে চালু হয়েছে আকর্ষণীয় আধুনিক রেস্তোরাঁ প্রজেক্ট হিলসা। এই যেন ইলিশের পেটের ভেতর বসি ইলিশ খাওয়া। আমাদের প্রিয় মাছ ইলিশের আদলে তৈরি রেস্টুরেন্টটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রমণ ও ভোজনপ্রিয়দের কাছে আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকেরই মাওয়া ঘাটে যাওয়া হয় পদ্মার তাজা ইলিশ খেতে। মাওয়া ঘাটে যাওয়ার পথে শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে এবার ইলিশ মাছের মতো দেখতে রেস্টুরেন্টটি চমকে দেবে আপনাকে। দেশের বিখ্যাত স্থপতি সাইদা মমের নকশায় বিশাল আকারে তৈরি হওয়া এই রেস্টুরেন্টটি খুব সহজেই সবার নজর কাড়বে। রেস্টুরেন্টটির ভেতর আন্তর্জাতিক মানের ফার্নিচারে সাজানো হয়েছে। বিশাল এই রেস্টুরেন্টে একসাথে ৬০০ লোক বসে খাবার খেতে পারবে। প্রজেক্ট হিলসার মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ দিয়েই এখানে চলে অতিথি আপ্যায়ন। মাছ কেজি হিসেবে বিক্রি করা হয়। প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টের চেয়ারম্যান সাজেদুর রহমান মৃধা জানায়, বহির্বিশ্বে পর্যটকদের আকর্ষণের জন্য নির্মাণ করা হয়েছে এটি। এখানে খাবারের দামও তুলনামূলকভাবে কম। হিলসা রেস্টুরেন্টের যে জনক বা স্থপতি শাহিদ আক্তার মামুর সাথে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তার সাথে আমরা কথা বলছি যে আপনি কী লক্ষ্য এবং সামনে রেখে এই হিলসা রেস্টুরেন্টটাকে এইভাবে লোগো করে বা এইভাবে স্থাপনাটা করেছেন। এটা প্রজেক্ট হিলসা আসলে প্রজেক্টটা আমার শ্রদ্ধেয় ক্লায়েন্ট যখন চাইলেন যে উনি পদ্মার পাড়ে মানুষকে ইলিশ মাছ খাওয়াতে চান, ওখানে মানুষের ইলিশের প্রতি যে ভালোবাসাটা আছে আমরা সবসময় অনেক বছর ধরে দেখে আসছি, তো এটাকে একটা ফেস্টিভিটিতে উনি রূপান্তর চান। তো একটা স্পেস আমাকে ডিজাইন করতে হবে যেখানে মানুষ আসবে, ইলিশ মাছ খাবে, ইলিশকে ভালোবাসবে। তো প্রথমেই যখন আমি তার স্বপ্নটা পেলাম, তো এটার নামকরণ থেকে শুরু করতে গেলে আমার চিন্তাটা এভাবে ছিল যে আমরা প্রজেক্ট হিলসা, আসলে ইলিশ তো আমাদের একটা ইমোশন, একটা ভালোবাসার নাম হচ্ছে ইলিশ। শুধু মাছ খাবার জিনিস না, এটা ইলিশ কিন্তু একটা ফেস্টিভিটি, একটা উৎসব আমাদের জন্য। সেটা বাঙালির বলি, বাংলাদেশিদের বলি, দুই বাংলারই বলি না কেন, এটা একটা প্রাণের উৎসব হচ্ছে ইলিশ নামটা। তো ওকে নিয়ে যখন, ইলিশকে নিয়ে যখন আমি কাজ করব, ডেফিনেটলি আমার আর্কিটেকচারটা, আমার স্থাপনটা হওয়া উচিত একটা সোশ্যাল গ্যাদারিং প্লেস। এটা আমার শুরুতে মাথায় ছিল যে আমাকে এমন কিছু একটা স্পেস ডিজাইন করতে হবে, এমন একটা জায়গা আমাকে তৈরি করতে হবে, মানুষ সেই জায়গাটাকে ভালোবাসবে, ওন করবে। তো যার কারণে একটা রেস্টুরেন্ট স্পেসকে ফরম্যাট ডিজাইন করতে গেলে আমরা কীভাবে, কীরকম করে স্থাপনাটা ভাববো, একটা মাছের অ্যাবস্ট্রাকশন নিয়ে এখানে কাজটা করা। তো ডেফিনেটলি মাছ তো আমি মাছ বানিয়ে ফেলতে পারবো না, আমাকে একটা আর্কিটেকচারের একটা রূপ দিতে হবে, স্থাপত্যের একটা রূপ দিতে হবে। তো যার কারণে এরকম একটা ভবনের ধারণাটা আমাদের এরকম। সোনিয়া অ্যান্ড সুইটার্স লিমিটেড সাভারের তৈয়বপুরে অবস্থিত দেশের বৃহৎ পরিবেশ বান্ধব কারখানা। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনার মধ্য দিয়ে রপ্তানি প্রবৃদ্ধির সঙ্গে ঘটেছে সবুজ বিপ্লব। এর ফলে দেশের পোশাক শিল্পের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিদেশি ক্রেতারা। শ্রমিকরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা। আমরা যেহেতু ওয়ার্ল্ড রিনাউন্ড কাস্টমারের সাথে কাজ করে আসছি, যেমন কাটার্স, সেলিও, নেক্সট, জর্জ, সেহেতু আমরা কমপ্লায়েন্সটা 100% ইনশিওর করার চেষ্টা করি। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনটা 100% মেনে চলছি এবং বায়ারের সিওসিগুলো মেনে চলছি। এইসব শিল্প উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে সড়ক উন্নয়ন, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করে 2025 সালের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা 50 বিলিয়ন পূরণ করা সম্ভব হবে বলেও মনে করেন সোনিয়া অ্যান্ড সুইটার্স লিমিটেডের পরিচালক। পৃথিবীর মধ্যে কত পার্সেন্ট গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে, তো সবাই বলে এটা একটা গর্ব করার মতো বিষয়। তার মানে হচ্ছে যে গত 4-5 বছরে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, যার ফলে আমাদের বিজিএমের প্রেসিডেন্ট, বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে সবাই গর্ব করে এখন আমরা বলি যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে। হোয়াট ইজ দ্য মিন অফ গ্রিন ফ্যাক্টরি? গ্রিন ফ্যাক্টরি মানে হচ্ছে যে সবচাইতে ভালো পরিবেশ বান্ধব, শুধু পরিবেশ বান্ধব না, সবচাইতে সুন্দর পরিবেশের ফ্যাক্টরিগুলি হচ্ছে গ্রিন ফ্যাক্টরি। তো এই যে গ্রিন ফ্যাক্টরিগুলি হলো, তার গ্রিন ফ্যাক্টরির বেশিরভাগ মানে 80%ই হচ্ছে সাভার, গাজীপুর ব্লক। এইগুলি হয়েছে আজকে ব্যক্তিগত উদ্যোগে। তো এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার যদি বলি, গাজীপুর সাভারের যদি রোড কমিউনিকেশনটা যদি সেই
সিমিলার না হয় তাহলে আসলে এই গ্রিন ফ্যাক্টরির মর্যাদাটা থাকে না। আমি অল থ্রু ঢাকা থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা জাম পার হয়ে সাভার পর্যন্ত আসব, একটা বায়ারও দেখতেছে যে এটা কত কিলোমিটার, 20 কিলোমিটার, 18 কিলোমিটার, 18 কিলোমিটার যদি সে 2.5 ঘন্টা আসে, তারপর যদি আমি তাকে একটা গ্রিন ফ্যাক্টরি ভিজিট করাই বা অডিট করাই, তাহলে তো আসলে গ্রিন ফ্যাক্টরির মূল্যায়নটাই থাকবে না। তো এই প্রেক্ষাপটে আমরা বলবো যে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আগে আসছে, উদ্যোক্তারা আগে আসছে, সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে প্রায়োরিটি বেসিসে গাজীপুর বেল্ট, সাভার বেল্টের কমিউনিকেশনটা মানে শুড বি দ্য এক্সপ্রেসওয়ে। একটা গ্রিন ফ্যাক্টরি, একটা ভালো ফ্যাক্টরিতে বায়ার আসবে, সেটা আসার সময় যে তার মন মানসিকতা, তার যে প্রিপারেশন, সেটা যাতে নষ্ট না হয়ে যায়। এখন প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি পুলের গাড়ি ইউজ করতেছে, সবগুলা ফ্যাক্টরির বিভিন্ন জোন থেকে গাড়ি স্টার্ট হয়, বিশেষ করে মাইক্রোবাস, ছোটো বাস, প্রাইভেট কার, ধানমন্ডি থেকে, মোহাম্মদপুর থেকে, মালিবাগ থেকে, বিভিন্ন রুট থেকে, ফার্মগেট এরিয়া, শাহবাগ থেকে, প্রত্যেকটা ফ্যাক্টরির বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। এবং খুবই অসহায় লাগে আমাদের কাছে যখন মার্চেন্ডাইজাররা বলে যে স্যার আমরা তো প্রত্যেক দিনই প্রায় রাত্র 8:30টার দিকে গিয়ে বাসায় পৌঁছি, আবার তারা সকালে 7টার মধ্যে স্টার্ট করতে হচ্ছে। তো একটা লোকের যদি এই রাস্তাতেই যদি 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন তার সময় নষ্ট হয়, তো ওই লোকগুলোর যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা এত বেশি অ্যাফেক্টেড হয়, তার ফ্যামিলিও নিশ্চয়ই এটার ভুক্তভোগী। কারণ ওই মানসিকতা নিয়ে সে অবশ্যই হাসি মুখে তার স্ত্রী কিংবা সন্তানের সাথে কথা বলতে পারে না। আমরা গার্মেন্টস ফ্যাক্টরি যারা উদ্যোক্তা, আমরাই ভুক্তভোগী। ওই 2.5 ঘন্টা পর একটা ছেলে অফিসে আসার পর আমি তাকে কিভাবে বলবো যে তুমি কেন লেট করে আসছো? প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Dhaka Resort at Kaliakor, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gor and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. প্রিয় দর্শক, ফিরে এলাম শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পর্যটন খাত। এ খাতে বিনিয়োগে এগিয়ে এসেছেন বেসরকারি উদ্যোক্তারা। গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট। গত বছরের সাধারণ ছুটির ক্ষতি এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি তারা। তার ওপর এখন আবার লকডাউন, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এরকম চলতে থাকলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে বলে শঙ্কা এই শিল্পের সাথে জড়িতদের। সুপ্রিয় দর্শক, সকলকে বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো একজন শিক্ষাবিদ, যিনি বাংলাদেশ এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত ধরে কাজ করে যাচ্ছেন এবং এই ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক এবং বর্তমানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন ডক্টর সন্তোষ কুমার দেব। আপনার কাছে আমি জানতে চাবো যে যখন করোনা শুরু হয় তখন থেকেই আমাদের এই সংকটকালীন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের পর্যটন শিল্পে, তো এখন তো আরও খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো আপনি কি মনে করেন একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের যে সামনে পথটা কিভাবে চলা উচিত? এই পর্যটন শিল্পকে আমরা যদি এই সংকট থেকে উত্তরণ করতে চাই, প্রয়োজন হচ্ছে পোস্ট কোভিড-19, যে এই পর্যটন কেন্দ্রগুলোকে আমরা কিভাবে প্রপারলি ম্যানেজ করতে পারি। সেই সাথে প্রয়োজন পর্যটন শিল্পের সাথে যে ব্যবসায়ীগুলো রয়েছে তাদেরকে যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা যায় এবং সেই সাথে যদি সরকারি প্রণোদনার অন্তর্ভুক্ত করা যায় এই পর্যটন শিল্পের সাথে, যে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি সহ রিসোর্ট ম্যানেজমেন্টে যারা রয়েছে এবং 5 স্টার হোটেলে যারা রয়েছে, তাদেরকে আমি একটি কথাই বলবো,
যে ঋণের স্বল্প সুদে ঋণের অন্তর্ভুক্ত করা এবং পর্যটন যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোতে যদি ব্যাট এবং ট্যাক্স আগামী 2-1 বছরের জন্য পার্সেন্টেজটা কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তারা স্বল্প সময়ের মধ্যে সে লোকসানটি পুষিয়ে নিতে পারবে। পর্যটন শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য পঞ্চম প্যাকেজের আওতায় পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে 1000 কোটি টাকা বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার। বাংলাদেশ সরকার পর্যটন সেক্টর নিয়ে বেশ কনসার্ন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে 1000 কোটি টাকা দিয়েছে অর্থাৎ পর্যটন সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য। বাংলাদেশে যে পর্যটন সেক্টরে লক্ষ লোক জড়িত তাদের জীবন জীবিকা জন্য এবং পর্যটন সেক্টরের দক্ষ মানব সম্পদ রয়েছে যাতে করে তারা ধরে না পড়ে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। এই উদ্যোগে আশা করি ব্যাংক ঋণ প্রাপ্তির পরে আমাদের হোটেল, মোটেল, রিসোর্টগুলো ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ পর্যটন শিল্প আরও অতি উচ্চ মাত্রায় এগিয়ে যাবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারের বরাদ্দকৃত 1000 কোটি টাকা ঈদের আগেই বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াবের সভাপতি রাফিউজ্জামান রাফি। সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটুকু দিয়েছেন 1000 কোটি টাকা, তাতে যাতে আমাদের স্টেক হোল্ডার যারা লজিং ইন্ডাস্ট্রিতে অন্তর্ভুক্ত এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অন্তর্ভুক্ত তাদেরকে যত তাড়াতাড়ি সহজ শর্তে এবং এই 4% ইন্টারেস্টে যত তাড়াতাড়ি এই লোনটুকু বিতরণ করবেন ততই মঙ্গল, এবং আগামী ঈদের আগেই যদি বিতরণ করেন তাহলেই এই সংশ্লিষ্ট স্টেক হোল্ডার বিশেষ করে হোটেল, মোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, রেস্টুরেন্ট তার কর্মকর্তা কর্মচারী উপকৃত হবে। 15 জুলাই ইউনাইটেড নেশন কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক ওয়ার্ল্ড ইয়থ স্কিল ডে। এবছরের থিম রিমেইনিং ইয়থ স্কিল পোস্ট প্যান্ডেমিক। দিনটি উপলক্ষে ইন্সপায়ারিং বাংলাদেশ কর্তৃক 2 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল ভার্চুয়াল অনুষ্ঠান। টোয়াবের পরিচালক ও বিজনেস ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সজিবুল আল রাজীব সহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ট্যুরিজমে অনেক স্কিল ছেলেপেলে কাজ এখন আসছে, কিন্তু একসময় কিন্তু ছিল না। একসময় ছিল না, আগে মাত্র একটি ইউনিভার্সিটিতে পড়াতো, ঢাকা ইউনিভার্সিটিতে। এখন কিন্তু 17টা ইউনিভার্সিটিতে আসছে আস্তে আস্তে করে। তারপরে অন্যান্য যে ক্ষেত্রে যে ইয়াগুলি ছিল, যারা মনে করেন যে আইসিটির যেই আপনার টেকনিক্যাল পার্টগুলি রয়েছে এটার সাথে অ্যাড করা, সেগুলি কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা এখনো পড়াশোনা করছে বা যারা পড়াশোনা ছাড়া বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তারা কিন্তু এতটা দক্ষ নয়। তো সরকার কিন্তু এদিকেও খেয়াল দেওয়া দরকার। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে কর্মব্যস্ততা ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক অংশীদারিত্ব, পেশাদারিত্ব ও সমৃদ্ধির বন্ধন তৈরি করে দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ত্রিমাত্রিক 30 বিসিএস অফিসার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সুপ্রিয় দর্শক, সকলকে 18 বাংলা বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি এখন কথা বলছি ত্রিমাত্রিক 30 বিসিএস অফিসার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক জনাব ডক্টর লতিফুল বারী। যে কতদিন ধরে আপনারা শুরু করেছেন, আপনারা এটা কার্যক্রম কীভাবে চালিয়ে নিচ্ছেন, আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা কী কী করছেন? ত্রিমাত্রিক 30 বিসিএস অফিসার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড মূলত 30 বিসিএসে যে সমস্ত কর্মকর্তারা বাংলাদেশে সিভিল সার্ভিসে কাজ করছেন তাদের একটি সামাজিক উদ্যোগ। আমরা আজ থেকে 4 বছর আগে কিছু তরুণ বিসিএস কর্মকর্তা একসাথে হয়ে আমাদের প্ল্যান করি যে কিভাবে আমরা আমাদের চাকরির পরিসরের বাইরে যেও সমাজে এবং দেশে আমরা আমাদের অবদান রাখতে পারি। মূলত সেই চেষ্টা থেকে আমাদের সংগঠনটি শুরু। সম্মিলিতভাবে আমরা এটা তৈরি করেছি পরস্পরের কল্যাণে এবং দেশ এবং সমাজের জন্য কিছু করার তাগিদে। বিভিন্ন ক্যাডারের সদস্যরা এখানে একত্রিত হয়ে আমরা আমাদের পেশার পাশাপাশি যাতে আমরা সামাজিক উন্নয়নে কাজ করতে পারি, সেটা ছিল আমাদের মূল উদ্দেশ্য।
সেই উদ্দেশ্যের আলোকেই আমরা আমাদের কাজ সেই 2017 সাল থেকে আমরা শুরু করে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তিকালে আমরা এখন পর্যন্ত যে সময়গুলো গিয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের এই 30তম BCS এর পক্ষ থেকে কিছু করার জন্য। আমাদের এই কার্যক্রম চালু করার জন্য আমাদের একটি কল্যাণ ফান্ড রয়েছে। আমরা সেখান থেকে আমরা বিভিন্ন সময় ক্রাইসিসগুলোতে আমরা কাজ করেছি। মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন স্কুলে বই বিতরণ করেছি, আমরা দরিদ্র শিশুদেরকে খাবার বিতরণ করেছি। এছাড়াও আমরা বেশ কিছু প্ল্যান রেখেছি ভবিষ্যতে আমাদের এই সমিতির পক্ষ থেকে কাজ করার জন্য। এবছরেরই সেপ্টেম্বর মাসে আমরা 5ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। এই 5ম বর্ষ পদার্পণ উপলক্ষে আমাদের সমিতির যে সম্পাদক ডক্টর মোহাম্মদ লতিফুল বারী, তিনি সদস্য সংগ্রহের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে পাঠিয়েছেন এবং আমরা আনুষ্ঠানিকভাবে সেটি সকলকে জানিয়ে দিয়েছি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলকে জানাতে চাই 30তম BCS এর বিভিন্ন ক্যাডার সার্ভিসে যারা আপনারা কর্মরত আছেন, আমাদের সুহৃদ, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে চাই। এই মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের যে দর্শন ছিল সেটা ভবিষ্যতে আমরা আরও পরিশীলিতভাবে করতে চাই। আপনারা আসুন, আমরা আমাদের হাত প্রসারিত করেছি, আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশে কুরবানির বাজার ইতিমধ্যেই জমে উঠেছে। সমগ্র দেশে এবছর প্রায় 100 কোটি গরু কুরবানির জন্য প্রস্তুত। দেশের অন্যতম বৃহৎ একটি খামার হচ্ছে ডাচ ডেইরি খামার। এই খামারে গরু বেচাকেনা জমে উঠেছে। বাজার দর অনুসারে সঠিক দামে এখানে গরু বেচাকেনা হচ্ছে। দেশের অনেক পরিবার গরু কুরবানির জন্য ক্রয় করে বাড়িতে আদর যত্ন করে লালন পালন শুরু করেছে। পরিবারের লোকজন গরু ক্রয় করে তারা খুবই খুশি। না, এটাতে সুবিধাটা পাই, কেমন দেখতে ভাল লাগে। আল্লাহর নামে কোরবানি দেওয়া, 2-3 দিন আগে আসলে গরুটারে আমরা যত্ন করতে পারি, গোসল করাইতে পারি, ভালো খাওয়া দিতে পারি, মনের শান্তি। আল্লাহর নামে কোরবানি দেয়, এটাই আমাদের সবচেয়ে শান্তি। সবারই মনের ইচ্ছা আছে যে আমরা কোরবানি দিই, কিন্তু কোভিডের জন্য অনেকে পারছে না। যেমন আমার জামাইয়ের আবার ফার্ম থেকে গরুর আনার ক্যাপাসিটি আছে, সে ভালো করে রাখতে পারে, অনেকের এটা নেই। যেমন ছোট্ট জায়গার মধ্যে সে এত সুন্দর করে গরু যে রাখে, যে রাস্তার উপরে যদি সে তার গরুগুলো রাখে, সরকার থেকে বা কোনোখান থেকে কেউ ওকে বাধা দেবে না, কেননা এত সুন্দর পরিচর্যা সে করে। তো এটা তো সবাই, এটা আমরা শিক্ষণীয় আমাদের। আমরা যদি আমাদের দেশে গরু জবাই দিই এবং আমরা সেইভাবে মেনটেন করে পরিষ্কার করে রাখি, তো আমার মনে হয় না কোনো দিক দিয়ে খারাপ হবে। আপনার কেমন লাগলো গরু দেখে? খুব ভালো লেগেছে। গরুগুলো পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে গরু, কিন্তু আমাদের মুসলমান ধর্মের নিয়মই যে গরু অনেকদিন পালবো, তারপর ওটাকে কুরবানি দিব। সো এই জন্যই আমাদের গরুগুলো আগে আনা, আদর করে খাওয়া, যত্ন করা, তারপর কুরবানি দেওয়া। আমি বড় একটা ছাগল কিনতে চাই, কালো কালার। আমি একটা সাদা আর কালো ছাগল কিনতে চাই কোরবানির জন্য। ঈদের আনন্দ সকলেই এই কোভিড সময়েও ভাগাভাগি করে নিয়ে তারা ঈদ উদযাপন করতে চান। এই গরুটা অ্যাকচুয়ালি কেনা হয়েছে জানুয়ারি মাসে। আমার এক বন্ধু আছে স্যাম, ওর খামার খান ক্যাটলরেঞ্জ, ও যখন ওপেনিং করেছে তখনই আমি কিনেছি। ওপেনিংয়ের দিন, সে ওপেনিং যেদিন হয়েছে আমার, সেদিনই আমি এটা গরুটা কিনেছি। এই বছরের জানুয়ারি মাসে 6-7 মাস পালা হয়েছে গরুটা, আলহামদুলিল্লাহ, ওর খামারেই। এই গরুটার এখন ওজন আছে অলমোস্ট ক্লোজ টু 800 কেজি। এইটা মাশাল্লাহ আমি যখন কিনেছিলাম তখন 650-700 কেজি ছিল, এখন ক্লোজ টু 800 আছে। এটা অ্যাকচুয়ালি আমি ওদের খামার যেদিন ওপেনিং হয়েছিল আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছিল, আমার বন্ধু দাওয়াত দিয়েছিল, তখন যা পছন্দ করেছি, তো পছন্দ করে কিনেছি। আর স্যামকে অনেক ধন্যবাদ, ও আমার বন্ধু, ও খুব ভালো আমাকে খুব ভালো একটা গরু দিয়েছে, খুব যত্ন করে পেলেছে, আর খুব ভালো প্রাইস দিয়েছে। এই প্রাইস মানে বাংলাদেশে আর কেউ পাবে না, আর পায়ও নাই। এটা ইউটিউবে আপনি দেখলেই দেখবেন এই গরুটা কত দামে বিক্রি হয়েছে। এটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দামে গরু কেনা, মানে সবচেয়ে গুড ডিলে কেনা আমি বলবো। ঈদুল আজহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ নজর দিয়ে ভবিষ্যতের জন্য বিস্তর পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক বলেন, এই ঈদুল আজহা সামনে রেখে আমার ওয়ার্ডে আমরা দুটি মাঠে
দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করব এবং সেখানে সব ধরনের ব্যবস্থা আমরা করছি। বিশেষ করে এই কোরবানির দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, 3 দিন যাতে কোনো বর্জ্য আমাদের পড়ে না থাকে তার জন্য সম্পূর্ণভাবে মনিটর করা হবে। এবং ইতিমধ্যে আমার ওয়ার্ডে সম্পূর্ণটাই প্রায় সিসি ক্যামেরায় আবার আওতায় নিয়ে আসছি। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে এবং আমি নিজেভাবে প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখব মানুষের সমস্যা যাতে সৃষ্টি না হয় এবং সেইভাবে যাতে কোরবানি দিতে পারে। এবং পর্যাপ্ত পরিমাপ এই পুরান ঢাকাবাসীর জন্য ব্লিচিং পাউডার, ডেটল এবং আপনার আমাদের ব্যাগ আছে। ঈদের দিনও যদি লাগে কাউ অবশ্যই আমরা সেই ব্যাগ বিতরণ করব। 6 নং ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাট্টি বলেন, 12টার মধ্যেই অপসারণ শুরু করি এবং সেটা সন্ধ্যার আগে আমাদের সমস্ত বর্জ্য, এলাকার সমস্ত বর্জ্য অপসারণ ক্লিয়ার হয়। সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে লোকবল আছে তাদের সাথে আমাদেরও ভলান্টিয়ার যারা আছে তারা কাজ করে এবং আমি এলাকায় বর্জ্য অপসারণের জন্য যেহেতু দ্রুত বর্জ্য অপসারণ করতে হবে সে কারণে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে যানবাহনের যে ব্যবস্থা থাকে আরও দ্রুত করার জন্য আমি নিজেও 5 থেকে 6টা ট্রাক আমার নিজ খরচে এই বর্জ্য কর্মীদের দিয়ে থাকি। প্রিয় দর্শক, ঘড়ি কাঁটা বলছে আজ সময় একেবারেই নেই। আমাদের অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের যে কোনো অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের জন্য যোগাযোগ করুন 01704777777 এই নম্বরে এবং ইমেল করুন businessinbangladesh@gmail.com। আপনারা অনুষ্ঠানটি দেখতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh ATN বাংলা। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।